হ্যালো এভরিওয়ান, তোমাদের অ্যাডমিশনের অ্যাডভান্সড মাস্টার ক্লাস এর আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অ্যাডভান্সড কোশ্চেন সলভিং ক্লাসে তোমরা বুঝতেই পারছো আমরা তোমাদের ক্লাসরুমে সবকিছু বুঝিয়ে দিচ্ছি এবং যতটুকু সম্ভব ওই সময়ের মধ্যে আমরা সবটুকু অ্যাডমিশন উপযোগী প্রশ্ন সলভ করে দিচ্ছি, তাই না? এর বাইরে আরও কিছু প্রশ্ন যেটা কিনা ধরো যে টপ 5 বা টপ 10% স্টুডেন্টরা পারে নর্মালি, এবং এই ধরনের কিছু কঠিন প্রশ্ন যেটা পরীক্ষায় চলে আসে, আমরা অনেক সময় এটাও বলি যে এই প্রশ্নগুলো যদি তুমি ছেড়েও আসো তাও তোমার চান্স হয়ে যাবে। আর যদি এগুলো সলভ করতে পারো তাহলে তো বুঝতেই পারছো এটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট, তোমাকে অনেকের থেকে আগায় রাখবে, তোমার পছন্দের সাবজেক্টটা পেতে তোমাকে সহায়তা করবে। সেই জায়গায় আমরা এই প্রশ্নগুলো নিয়ে আসলাম। তাহলে দেখো, পরিমাণগত রসায়নে আমরা কি কি প্রশ্ন সলভ করব। বেশ অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা জানো পরিমাণগত রসায়ন প্রত্যেকটা চ্যাপ্টারেই আমরা যদি কঠিন প্রশ্ন খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু নানান ধরনের প্রশ্ন খুঁজে আনা যায় এবং এই প্রশ্নগুলো করা যায়। তো এরকমই কিছু প্রশ্ন আমরা নিয়ে আসলাম যেটা বিগত বছরেও আসা, প্লাস হচ্ছে আমাদের শিখর স্পেশাল কিছু প্রশ্ন। ঠিক আছে, ওই ধরনের প্রশ্ন তোমাদের হয়তোবা আসতে পারে। তো প্রথম প্রশ্নটার দিকে আমরা একটু তাকাই। এটা বিশুদ্ধ যৌগের নমুনায় একটা বিশুদ্ধ যৌগ শুরুতেই বলে দিছে, খেয়াল করে দেখো, এখানে কোনো অবিশুদ্ধতা নাই, এখানে কোনো ইম্পিউরিটিস নাই, এই জায়গাতে এক্সট্রা কোনো কিছু নাই। সেইখানে ওই যৌগের নমুনার মধ্যে 2.04 গ্রাম আছে সোডিয়াম, 2.65 ইন্টু 10^22 এতটি রয়েছে কার্বন পরমাণু, এবং এখানে অলরেডি মোল সংখ্যা দিয়ে দিছে 0.132 মোল অক্সিজেন পরমাণু পাওয়া গেল। ঠিক আছে, সেই জায়গায় যৌগটি কক্ষ তাপমাত্রায় 73 গ্রাম 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন করে। তাহলে উৎপন্ন গ্যাসের অণুর সংখ্যা নির্ণয় করো। তো আমরা যৌগের পরমাণুগুলোর দিকে তাকিয়ে অলরেডি কিন্তু আমরা গেস করে ফেলতে পারছি যে মেবি যৌগটা এরকম হতে পারে, যেহেতু এর মধ্যে কি আছে, সোডিয়াম আছে, এর মধ্যে দেখা যাচ্ছে কার্বন পরমাণু আছে, এর মধ্যে অক্সিজেন পরমাণু আছে, এবং এটা দেখা যাচ্ছে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটা গ্যাসও তৈরি করে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা একটা সোডিয়াম কার্বনেট যৌগ। তারপরেও আমাদের একটা উদ্দেশ্য থাকবে যে আসলেই এই যৌগটা কিনা সেটা খুঁজে বের করা। সেটা খুঁজে বের করার জন্য দেখো বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে। এই তথ্য থেকে তোমরা যৌগের স্থূল সংকেত, আণবিক সংকেত সহজেই কিন্তু বের করে ফেলতে পারো। মনে করে দেখো, এই জিনিসটা খুবই সহজ। আচ্ছা, এই কাজটা করার জন্য আমরা কি করতাম? আমরা যেটা করতাম যে সোডিয়ামের সংখ্যা বের করব, তার জন্য এই সোডিয়ামের যে অ্যামাউন্টটা দেওয়া আছে 2.04, এটাকে আমরা কি করব, তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিব 23, তাহলে এর মোল সংখ্যা পেয়ে যাব। আর এখানে কার্বন দেওয়া আছে, কার্বনের সংখ্যা দেওয়া আছে, তার মানে 2.65 ইন্টু 10^23। যেহেতু সংখ্যা দেওয়া আছে, আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? এর মূল সংখ্যাটা। তারপর দেওয়া আছে অক্সিজেন তো ডিরেক্ট মূল সংখ্যা দেওয়াই আছে 0.132। তাহলে এইখান থেকে আমরা যে অ্যান্সারগুলো পাবো, এই অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, খেয়াল করে দেখো। সোডিয়াম আছে হচ্ছে 0.089 মোল, কার্বন আছে হচ্ছে 0.044 মোল, আর অক্সিজেন আছে 0.0132 মোল। তো বুঝতেই পারছো, এটাকে আমরা যদি 1 ধরি, দেখো তো এটা তার ডাবল না? এটা কিন্তু তার ডাবল, এবং এই 0.44 এটার 3 গুণ কিন্তু এটা। তার মানে বোঝাই যাচ্ছে যে কার্বন থাকবে একটা, অক্সিজেন থাকবে তার 3 গুণ, সোডিয়াম থাকবে তার 2 গুণ। এটা আমরা একদম 100% শিওর হয়ে গেছি যে এখানে সোডিয়াম কার্বনেট যৌগটাই আছে। বোঝা গেল? তো এই তো আমাদের সোডিয়াম কার্বনেট যৌগটাই আছে। এখন আমরা কি করলাম? আমরা যেটা করলাম, এই সোডিয়াম কার্বনেট যৌগটাকে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইছি। এটাকে আমরা কি করলাম? 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাইছি। তো তোমরা জানো, অলরেডি তোমাদেরকে আমরা পড়াইছি যে মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা সমান মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। তো এটাকে আমরা যদি আমাদের বেজের কথা বলি, যেহেতু উৎপন্ন গ্যাসের অণুর সংখ্যা, ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে সোডিয়াম কার্বনেট এটার কথা বলে দিলাম। আচ্ছা, আমরা এটা না করলেও হবে, আমরা যেটা করব সহজে এটা করে ফেলি। তো মোল নাম্বার অফ HCl,
এটাকে 2 দ্বারা ভাগ করব, তাই না? সহগানুপাত সূত্র, যেখানে যেই সূত্রটা ব্যবহার করলে সহজে সলভ করা যায় তোমরা সেটাই ব্যবহার করবা। আচ্ছা, HCl এর মোল সংখ্যা ডিভাইড বাই 2, আর দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই 1। তাহলে HCl এর অ্যামাউন্ট কিন্তু দেওয়াই আছে। HCl এর অ্যামাউন্ট কত? 73 গ্রাম, 73 গ্রাম। এটাকে আমরা কি দিয়ে ভাগ করব? 36.5 দিয়ে ভাগ করব মোল সংখ্যা পাওয়ার জন্য, ইন্টু 2 সমান। এখানে আমাদের কার্বন ডাইঅক্সাইডের কি চাইছে ভাইয়ারা? অণুর সংখ্যা চাইছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর সংখ্যা। অণুর সংখ্যা বের করার জন্য কি করতে হবে? অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে ভাগ করতে হবে। অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে ভাগ করে দিলে আমরা এখানে খুব সহজ সুন্দর করে পেয়ে যাব। এই তো n সমান, তো বুঝতেই পারছো এটাকে যখন আমরা 2 দ্বারা গুণ করব তখন 73 হয়ে যাবে। সুতরাং এটা 73 কাটাকাটি গেল। সুতরাং n সমান হচ্ছে Na। n সমান কি হয়ে গেল? n সমান হয়ে গেল Na। সুতরাং 6.023 ইন্টু 10⁻23 এই হচ্ছে আমাদের রেজাল্ট। এই কোশ্চেনটা সিকের ওয়েটে আসে। তো বুঝতেই পারছো তুমি কিন্তু ক্যালকুলেটর ছাড়া এটা সলভ করে ফেলতে পারো, তাই না? তোমাকে জাস্ট এতটুকু মাথা খাটাইতে হবে যে এখানে এমন একটা যৌগ ছিল, এই যৌগটা ছিল। আচ্ছা, তো আলটিমেটলি আমরা এটা বের করে ফেললাম। তারপরের প্রশ্ন আমরা দেখি। এখানে 3টা ক্লোরিন আছে, কোবাল্ট আছে এবং অ্যামোনিয়া আছে 4টা। টেট্রাঅ্যামিন কোবাল্ট ক্লোরাইড, তাই না? কোবাল্ট ক্লোরাইড এরকম একটা যৌগ। এখন কথা হচ্ছে এর মধ্যে কিন্তু কোনো থার্ড ব্র্যাকেট দেওয়া নেই। থার্ড ব্র্যাকেট দেওয়া থাকলে আমরা বুঝতে পারতাম যে এর মধ্যে কয়টা লিগ্যান্ড আছে আর কয়টা আয়ন আছে, তাই না? আয়নগুলা কিন্তু খুব সহজেই সেপারেবল, পানিতে দিলে আয়নগুলা সেপারেট হয়ে যায়, কিন্তু লিগ্যান্ডগুলা কিন্তু খুব সহজে সেপারেট হয় না। তোমরা জানো লিগ্যান্ডগুলা কেন সেপারেট হয় না? সেপারেট না হওয়ার একটা কারণ এখানে সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান, ঠিক আছে? আচ্ছা, এর জলীয় দ্রবণে যথেষ্ট পরিমাণে সিলভার নাইট্রেট যোগ করলে অধক্ষিপ্ত সিলভারের মোল সংখ্যা নির্ণয় করো। তাহলে যেটা আমরা বললাম, যেটা আয়নিত অবস্থায় থাকবে সেটাই সহজে অধক্ষিপ্ত হবে সিলভারের সাথে যুক্ত হয়ে, আর যেটা একদম সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত থাকবে সেটা অবশ্যই হবে না, ওইটা অধক্ষিপ্ত হবে না। তাহলে আমরা নর্মালি জানি, খেয়াল করে দেখো, কার্বনের সন্নিবেশ সংখ্যা কত হয়? কোবাল্টের সন্নিবেশ সংখ্যা, এই হচ্ছে আমাদের কোবাল্ট। তো কোবাল্টের সন্নিবেশ সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার তোমাদেরকে আমরা ক্লাসরুমে পড়িয়েছি, সেটা হচ্ছে 6। অর্থাৎ সে 6টা একযোজী লিগ্যান্ডকে বা মনোদন্তী লিগ্যান্ডকে সে কি করতে পারে? গ্র্যাব করতে পারে, ধরতে পারে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামোনিয়াও মনোডেন্টেড, ক্লোরিনও মনোডেন্টেড। যেহেতু 4টা অ্যামোনিয়া আছে অবশ্যই এখানে 2টা ক্লোরিন লাগবে। তো কোবাল্ট টোটাল এর লাগবে 6টা লিগ্যান্ড। তো আমরা যদি 4টা অ্যামোনিয়া দিয়ে দিই, আর ক্লোরিন লাগবে কয়টা? 2টা লাগবে। তো এই হচ্ছে আমাদের এই যৌগটা, ঠিক আছে? তো এখানে কোবাল্টের আমরা জানি কোবাল্টের জারণ মান +3, এটাই সবচেয়ে বেশি স্টেবল একটা জারণ মান কোবাল্টের ক্ষেত্রে। তো এখানে +3, এখানে আছে -2, তাহলে +3 -2 মিলে হয়ে যাবে +1, যার জন্য ক্লোরিন হবে -1। তার মানে একটা ক্লোরিন আছে যেটা আয়নিক বন্ধন দ্বারা যুক্ত, যেটাকে পানিতে বা জলীয় দ্রবণে নিয়ে গেলে এটা সহজেই সেপারেট হয়ে যাবে। এখন আমরা যদি এই ক্লোরাইডটাকে সিলভার নাইট্রেট দ্বারা, যথেষ্ট পরিমাণে সিলভার নাইট্রেট দ্বারা যদি অধক্ষিপ্ত করতে চাই, তাহলে বুঝতেই পারছো যেহেতু একটা আছে, এই একটা Cl- বা 1 মোল Cl- 1 মোল সিলভার প্লাসের সাথে যুক্ত হয়ে 1 মোল AgCl তৈরি করবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বিষয়টা কিন্তু খুবই সহজ, একদমই মাথা ঘামানোর বা মাথা নষ্ট করার মতো কোনো কিছু নাই। আচ্ছা, তারপরে খেয়াল করো 100 গ্রাম মোল মানে কি? 100 গ্রাম দেখে কিন্তু কখনোই তোমরা কনফিউজড হয়ে যাবে না যে ভাইয়া এখানে গ্রাম আছে নাকি মোল আছে। ভাইয়া এখানে মোল দেওয়া আছে। গ্রাম, মোল, গ্রাম আণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, এগুলো মানেই হচ্ছে মোল সংখ্যা। তার মানে এখানে 100 মোল আছে। 100 মোল তুমি যদি এটাকে গ্রামে প্রকাশ করতে চাও, তার মানে এটার আণবিক ভরের গ্রাম একক দ্বারা তোমাকে গুণ করতে হবে। এটা একটু মাথায় রাখবা, এই গ্রাম দ্বারা এটাই বোঝাচ্ছে। আচ্ছা, 100 গ্রাম মোল মিথেন গ্যাস বাতাসে সম্পূর্ণ দহন করা হচ্ছে। আচ্ছা, ভালো কথা। মিথেনকে যখন তুমি বাতাস দ্বারা, মানে আমাদের চারপাশে যে অ্যাটমসফিয়ার আছে এটা দিয়ে যদি তুমি দহন করো, এই চারপাশের কোন উপাদানটা, কোন এলিমেন্টটা এই মিথেনের সাথে বিক্রিয়া করবে? হ্যাঁ, তোমরা সবাই সঠিক ধরতে পারছো, সেটা হচ্ছে অক্সিজেন। বাতাসের যে নাইট্রোজেন বা আর্গন, কার্বন ডাইঅক্সাইড আছে, ওরা কিন্তু মিথেনের সাথে বিক্রিয়া করবে না। মিথেনকে দহন করার জন্য অক্সিজেনটাই আসবে। আচ্ছা, তার মানে
আমরা মিথেনকে যখন দহন করে ফেলছি তখন অক্সিজেনটাই আসবে, এসে তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। ভালো কথা। 0°C তাপমাত্রা এবং 760 মিলিমিটার মার্কারি চাপে দাহ্য গ্যাসের আয়তন কত হবে? দাহ্য গ্যাসটার আয়তন কত হবে বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে বলা আছে বাতাসে নাইট্রোজেন ৭৯% এবং অক্সিজেন আছে ২১%। তার মানে আমরা যে বাতাসটা নিছি ভাইয়ারা, আমরা যে বাতাসটা নিছি সেই বাতাসের আয়তনটাই তোমাকে বের করতে বলা হয়েছে। দাহ্য গ্যাস মানে কি? তোমার যেটা এসে তোমার পোড়াইছে, এসে আসলে কি পোড়াইছে? আমরা তো পুরা গ্যাসটাই এখানে কি করলাম? পুরা গ্যাসটা এখানে ইনকর্পোরেট করলাম। এর মধ্যে শুধু অক্সিজেনটাই কি করলো? অক্সিজেনটাই বিক্রিয়া করলো। তার মানে এখানে যেহেতু দাহ্য গ্যাস বলা হয়েছে, দাহ্য গ্যাস দ্বারা আমরা বুঝবো আমরা যে গ্যাসটাকে ব্যবহার করছি, যে গ্যাসটাকে আমরা অ্যাপ্লাই করছি এই মিথেনটাকে পোড়ানোর জন্য, ওই গ্যাসের আয়তন কতটুকু হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই বের করে ফেলি এখানে কতটুকু অক্সিজেন কাজ করবে। আমরা শুরুতেই বের করে ফেলি যে এখানে কতটুকু অক্সিজেন প্রয়োজন হবে। যেহেতু একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এটাকে একটু সমতা করতে হবে, আমাদের সমতাটা করি। একটা মিথেন, হাইড্রোজেন আছে 4টা, তো এখানে দিতে হবে আমাদের 2। তো এখানে যখন আমরা 2 দিব তো দেখা যাচ্ছে অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, টোটাল 4টা। 4টার জন্য এখানে লাগবে কত? 2। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে মিথেনের মোল সংখ্যা যত হবে অক্সিজেনের মোল সংখ্যা তাকে 2 দ্বারা ভাগ করতে হবে, সহগানুপাত সূত্র, তাই না? অর্থাৎ অক্সিজেনের মোল সংখ্যা মিথেনের মোল সংখ্যার দ্বিগুণ, সহজ কথা। আচ্ছা, মিথেনের মোল সংখ্যা ভাইয়ারা দেওয়াই আছে 100 মোল, 100 গ্রাম মোল ইনটু আমরা 2 বাম পাশে নিয়ে আসি গুণ করে। আর এখানে আমাদের কি লাগবে? অক্সিজেনের আয়তনটা লাগবে, কিন্তু মাথায় রাখবো অক্সিজেনের আয়তনটা লাগবে। তো অক্সিজেনের আয়তন যদি আমরা বের করতে চাই, আচ্ছা বাই দ্য ওয়ে, তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 0°C তাপমাত্রা এবং 760 মিলিমিটার মার্কারি, এর মানে কি? এসটিপি। দেখো 0°C তাপমাত্রা মানে হচ্ছে 273 কেলভিন এবং 760 মিলিমিটার মার্কারি মানে হচ্ছে 1 atm। তার মানে এসটিপিতে আমরা জানি এর মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা যখন আড়াআড়ি গুণ করে ফেলবো তখন এই অক্সিজেনের ভলিউমটা পাবো, আমরা পাবো ভলিউম অফ অক্সিজেন। তাহলে এটাকে আমরা গুণ করে ফেলি 200 ইনটু, যদিও এটা ক্যালকুলেটর ছাড়াই হয়ে যায় 22.4। তোমরা বলবা যে কি ব্যাপার ভাইয়া, আপনি ক্যালকুলেটর নিয়ে ম্যাথ করছেন কেন? ঠিকই আছে তোমাদের চিন্তা। তো 4480 লিটার, এত লিটার অক্সিজেন। খেয়াল করে দেখো, পুরা বাতাসটা যদি 100 লিটার হয় তার মধ্যে 21 লিটার আছে অক্সিজেন, তাই না? পুরা বাতাসটা যদি 100 লিটার হয় তার মধ্যে 21 লিটার আছে অক্সিজেন। তার মানে 21 লিটার অক্সিজেন আছে 100 লিটার বাতাসের মধ্যে, তাই না? তাহলে 1 লিটার আছে কতর মধ্যে আর এতটুকু আছে কতর মধ্যে? তাহলে আমি যদি পুরো দাহ্য, আমরা যে গ্যাসটুকু আনলাম, পুরো দাহ্য গ্যাসের আয়তন যদি বের করতে চাই, পুরোটা দাহ্য গ্যাসের আয়তন যদি আমরা বের করতে চাই, তাহলে এই 4480 এটাকে আমরা এই যে অক্সিজেনের যে পার্সেন্টেজ আছে 0.21, ওটা দিয়ে ভাগ করে দিব, ভাগ করে দিলে হয়ে যাবে। দেখো তো বিষয়টা আমি কিভাবে কাজে লাগাইছি। কারণ এই তো 21 লিটার অক্সিজেন আছে 100 লিটারের মধ্যে, তাই না? 1 লিটার আছে কত আর 4480 এর মধ্যে কত, এটাকেই কিন্তু ঐকিক নিয়ম করলে মিলে যাবে। তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ করব? ডিভাইডেড বাই 0.21। তাহলে এটা হয়ে যাচ্ছে 21333 লিটার, 21333.33 লিটার। তো এই হচ্ছে গিয়ে আমাদের এই প্রশ্নের উত্তর। তাই হোপ তোমরা বুঝতে পারছো যে দাহ্য গ্যাস বলতে আমরা বোঝাচ্ছি আমরা যে গ্যাসটুকু ব্যবহার করছি সেই গ্যাসটুকু, অর্থাৎ বায়ুমণ্ডলের কত গ্রাম লাগবে।
তো আমরা শুরুতে কি করলাম, স্টয়কিওমেট্রি ব্যবহার করলাম। স্টয়কিওমেট্রি ব্যবহার করে 100 গ্রাম মোল মিথেনকে সম্পূর্ণ দহন করতে কতটুকু অক্সিজেন লাগে সেটা আমরা বের করে ফেললাম। তো ওইটুকু অক্সিজেন কতটুকু বাতাসের মধ্যে আছে আমরা সেটা বের করে ফেললাম। তো অতটুকু বাতাসের মধ্যে আছে। আচ্ছা, নরমালিটি এবং মোলারিটি সংজ্ঞা দাও, এটা বুয়েটে আসা একটা প্রশ্ন, ঠিক আছে। তো ওইখানে আর পাশে এটা লেখা নাই। তো নরমালিটি এবং মোলারিটি সংজ্ঞা দাও। এখন বলা হয়েছে, আশা করি এই সংজ্ঞা তোমরা পারবে, অলরেডি আমরা ক্লাসরুমে তোমাদের পড়াই দিচ্ছি। দেখো 22.5 গ্রাম সোডিয়াম কার্বনেট ইন্টু 10 পানি, অর্থাৎ হাইড্রাস সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত করে একটা দ্রবণ প্রস্তুত করে দেখা গেল উহার ঘনত্ব হয় 1.04 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়েছে। উক্ত দ্রবণের নরমালিটি এবং মোলারিটি নির্ণয় করো। এখন পারমাণবিক ওজনটা তোমরা সবাই জানো, পারমাণবিক ওজনগুলো জাস্ট এখানে দেওয়া ছিল, আমি আর এক্সট্রা করে লিখি নাই, বুঝতে পারছো। সোডিয়ামের কত আমরা জানি 23, কার্বনের কত ভাইয়া 12, অক্সিজেনের কত 16, এগুলো দিয়ে দেয় মাঝে মাঝে অ্যাডমিশনে। আচ্ছা, তো আমরা এর নরমালিটি এবং মোলারিটি বের করব, তাই না। শুরুতে আমরা এক কাজ করি, আমরা মোলারিটিটাই বের করে ফেলি। মোলারিটি আর সমান 1000 W ডিভাইডেড বাই M ইন্টু ভি। আচ্ছা, ভালো কথা, খেয়াল করো, আমরা শুরুতে ডাব্লিউটা বের করি। ডাব্লিউ বের করার জন্য কি লাগবে, আমাদের আয়তন লাগবে, তাই না। আয়তন লাগবে আর ঘনত্ব লাগবে। তো খেয়াল করে দেখো, আমরা ঘনত্বটা জানি, আমরা কি আয়তন জানি ভাই, আমরা আয়তন জানি না। আচ্ছা, আমরা কি ভর জানি, হ্যাঁ ভাই আমরা ভর জানি। ভর দেখো এখানে কতটুকু, 22.5 গ্রাম। সুতরাং আমরা 22.4 গ্রাম ব্যবহার করা ছাড়া কোনো ওয়ে নাই। আমরা কি কাজ করব, আমরা এখন আয়তনটা বের করব। তো আয়তন সমান আমরা জানি ভর ডিভাইডেড বাই ঘনত্ব। তো গ্রাম গ্রাম কাটা যাবে, মিলিলিটারটা উপরে থাকবে। আচ্ছা, তো ভর কতটুকু ছিল, ভর ছিল হচ্ছে তোমার 22.5 গ্রাম, আর ঘনত্ব দেওয়া আছে 1.04 গ্রাম পার কি সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটা উপরে যে সেন্টিমিটার কিউব হয়ে যাবে। তাহলে আমরা একটু সলভ করে দেখি এটা কতটুকু হয়। 22.5 ডিভাইডেড বাই 1.04, আচ্ছা এটা হয়ে গেছে 21.635 সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে হচ্ছে তোমার মিলিলিটার, তাই না। তো মিলিলিটার আমরা আয়তনটা পেয়ে গেছি। তো খেয়াল করে দেখো, 1000 ইন্টু ডাব্লিউ 22.5 গ্রাম ডিভাইডেড বাই এম কত দেখো, এম হচ্ছে আমরা জানি সোডিয়াম কার্বনেট নিজে হচ্ছে 106 প্লাস এখানে আবার 10 অণু পানিও আছে। 1 অণু পানি যদি 18 গ্রাম হয় তাহলে 10 অণু পানি কত 180 ইন্টু ভলিউম আমরা পেয়ে গেছি কত 21.635 এত মোলার। তো যখন তোমরা এটা বসাই দিবা পেয়ে যাবা। খেয়াল করে দেখো বুয়েটে কিন্তু এই প্রশ্নগুলো আসে। এখন এটাকে আমি খুব অ্যাডভান্স প্রশ্নের মধ্যে কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে ভাই ঘনত্বটা, ঠিক আছে। তো এই এগুলা ব্যবহার করে যখন তোমরা এই মোলারিটি এবং নরমালিটি বের করবা সেই জায়গাতেই আসলে অনেকে আটকে যায়। তো এগুলা যত বেশি প্র্যাকটিস করবে, অ্যাডমিশন কিন্তু প্র্যাকটিস করার জায়গাটা মাথায় রাখবা। যতই কনসেপ্ট পারো না কেন, যদি প্র্যাকটিস না করে পরীক্ষার হলে বসো তুমি কিন্তু আটকে যাবা। ইন্টু 22.5 ডিভাইডেড বাই, এবং এই প্র্যাকটিসের বিষয়টা আমি সবসময় বলেই যাব, দেখবা তোমাদের ক্লাসরুমেও এটা আমি বলতে থাকবো। হ্যাঁ, কিছুদিন পরেই তোমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, তো এটা কতটুকু আসে 3.64 মোলার। তো আমরা মোলারিটি পেয়ে গেছি। এবার নরমালিটি বের করে ফেলি ভাইয়ারা। নরমালিটি সমান আমরা জানি মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তো আমরা জানি এর তুল্য সংখ্যা কত, সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা, যেহেতু এখানে এর ক্যাটায়নের চার্জ হচ্ছে 1 × 2 অর্থাৎ 2, এটাকে আমরা জাস্ট 2 দ্বারা গুণ করে দিব, অর্থাৎ যেটা পাইছি ওটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিব, তাইলে আমরা নরমালিটি পেয়ে যাব 7.27। এত নরমাল সলিউশন। তো এদেরকে নিয়ে আমরা খুব বেশি সময় নষ্ট করব না, আমরা সময় নষ্ট করব জারণ বিজারণের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, আসলে সময় নষ্ট না, সময় ইনভেস্ট করব জারণ বিজারণের মধ্যে। আচ্ছা, হাইড্রোজেন সালফাইডকে অ্যাকুয়াস ব্রোমিন দ্রবণের মধ্যে চালনা করলে তা জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে সমতাকৃত বিক্রিয়াটিতে কত মোল ইলেকট্রনের আদান প্রদান হয়। এই তো খুবই ভালো একটা প্রশ্ন, খেয়াল করো এমসিকিউ প্রশ্ন কিন্তু এটা।
তো হাইড্রোজেন সালফাইড তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা বিজারক পদার্থ, কারণ সালফারের জারণ মান -2, সে আর ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, একমাত্র অপশন ইলেকট্রন দান করা, সে দান করবে। তাকে আমরা কার সাথে বিক্রিয়া করলাম? অ্যাকোয়াস ব্রোমিন দ্রবণের সাথে। তাহলে তো এটা খুবই ভালো একটা অবস্থা, আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করলাম অ্যাকোয়াস অবস্থায়। এখানে পানি লাগে কি লাগে না সেটা আমরা দেখবো না, একটু পরে আমরা খেয়াল করব। আচ্ছা, তো এটা জারিত হয়ে কি তৈরি করে? সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। তো সালফিউরিক অ্যাসিড যদি তৈরি করে H2SO4, দেখতেই পাচ্ছ আমার কিন্তু আর চিন্তা করার দরকার নাই, এখানে -2 থেকে হয়ে গেছে +6। -2 থেকে যখন ভাইরা +6 এ যাবে, তো বুঝতেই পারতেছো এখানে কতগুলো ইলেকট্রন দান করছে সে ভাই 8টা ইলেকট্রন দান করছে, 8টা ইলেকট্রন দান করছে। সুতরাং সমতাকৃত বিক্রিয়াটিতে কত মোল ইলেকট্রন আদান প্রদান হবে? সমতাকৃত বিক্রিয়া করার দরকার নাই, আমার 8 মোল ইলেকট্রন আদান প্রদান হবে, এটা আমরা অলরেডি পেয়ে গেছি। বুঝতে পারছো কিভাবে অ্যান্সার করতে হবে? আচ্ছা, কিডনির পাথরের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তোমরা জানো ক্যালসিয়াম অক্সালেট আমাদের যখন ব্লাডের পিএইচ বা ইউরিনের পিএইচ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, অনেকগুলা কারণ হতে পারে, ওষুধের কারণে হতে পারে, অথবা ধরো যে ঠিকঠাক পানি না খাওয়ার জন্য হতে পারে, কিছু খাবার আছে, ঠিক আছে, এই খাবারগুলা খেলে পিএইচ ওঠানামা করবে, তখন এই ক্যালসিয়াম অক্সালেট অধঃক্ষিপ্ত হয়ে যেতে পারে, তখন কিডনিতে কি হয়? কিডনিতে পাথর হয়, এবং এই পাথরটা কিন্তু বেশ সুচালো একটা পাথর, খুবই পেইনফুল। আচ্ছা, তো উপাদান হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে অ্যাসিডে দ্রবীভূত করে আমরা এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করা হলো। আচ্ছা, এখানে অতিরিক্ত একটা ইয়ে দেওয়া আছে, দ্বারা টাইট্রেশন করা হলো। 10 ml নমুনার রক্তের জন্য এত মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দরকার হয়। তাহলে প্রতি মিলিমিটার রক্তে কি পরিমাণে ক্যালসিয়াম আছে দেখো, কি পরিমাণে ক্যালসিয়াম আছে তা নির্ণয় করো এবং বিক্রিয়া সমূহ দেখাও। আচ্ছা, ক্যালসিয়াম অক্সালেট, আমরা জানি অক্সালিক অ্যাসিড কেমন? অক্সালিক অ্যাসিড হচ্ছে H2C2O4, তো দুইটা হাইড্রোজেন চলে গেলে থাকবে হচ্ছে C2O4, এই হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আচ্ছা, এটাকে আমরা শুরুতে অ্যাসিডে দ্রবীভূত করলাম। কেন অ্যাসিডে দ্রবীভূত করলাম ভাইরা? কারণ এখান থেকে আমরা অক্সালিক অ্যাসিড তৈরি করব, H2C2O4, এবং এই ক্যালসিয়াম আয়ন আলাদা হয়ে গেল, তো অবশ্যই এখানে দুইটা H+ লাগবে। এই যে অক্সালিক অ্যাসিডটা, এটাকে আমরা টাইট্রেশন করলাম কাকে দ্বারা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। তো H2C2O4, এটাকে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করলাম, যে এখানে যথেষ্ট পরিমাণে কি ছিল? H+ ছিল। তো এটা তোমরা সবাই সলভ করতে পারবা। আমরা জানি এই অক্সালিক অ্যাসিড থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট অম্লীয় মাধ্যমে তৈরি করা হচ্ছে Mn2+, এই তো Mn2+, আর 4টা ইয়ে থেকে পানি তৈরি হবে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে 5, যাকে আমরা এখানে দিয়ে দিব, এর তুল্য সংখ্যা 2, যাকে আমরা এখানে দিয়ে দিব। তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে 5 দুগুণে 10টা, বুঝতেই পারতেছো এখানে 5 দুগুণে 10টা আছে। ম্যাঙ্গানিজ তৈরি হবে এখানে 2টা, আর পানি তৈরি হবে কয়টা? যেহেতু টোটাল 8টা অক্সিজেন আছে, 8টায় পানি তৈরি হবে, যার জন্য 16টা H+ লাগবে। 16টা কি লাগবে? H+ লাগবে। তো দেখো অনেক সহজে এটা সলভ করে ফেলা সম্ভব। আচ্ছা, তো আমরা কি করলাম? 10 ml নমুনা রক্তের জন্য এতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলো, তাহলে 1 ml এর জন্য কতটুকু লাগবে ভাইয়ারা? 2.42 না? 2.42 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে এটাকে আমরা কাজে লাগাই 1 ml এর জন্য। কি পরিমাণে ক্যালসিয়াম আছে তা আমরা নির্ণয় করব। তাহলে একটা জিনিস মনোযোগ দাও, অক্সালিক অ্যাসিড যত মোল আছে, ক্যালসিয়াম কিন্তু তত মোলই আছে, তাই কিনা? এখানে যদি 5 মোল অক্সালিক অ্যাসিড বলো, তো 5 মোল অক্সালিক অ্যাসিড, এই 5 মোল অক্সালিক অ্যাসিড 5 মোল ক্যালসিয়াম থেকেই কিন্তু আসে। তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলতে পারবো, যেহেতু কি পরিমাণ ক্যালসিয়াম, তাহলে আমরা ক্যালসিয়ামের মোল সংখ্যা ডিভাইডেড বাই 5 সমান আমরা লিখে ফেলবো। আমাদের কাছে তথ্য দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল নাম্বার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, শর্টকাটে লিখে ফেললাম ppm ডিভাইডেড বাই 2। আচ্ছা, যেহেতু প্রতি ml এর জন্য যেহেতু এখানে চাইছে, তাহলে আমরা বলতেই পারলাম যে 10 ml এর জন্য যদি 24.2 ml লাগে, তাহলে 1 ml এর জন্য 2.42 লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বসাই দিলাম, তো W/1
এম হচ্ছে তোমার 40, ক্যালসিয়ামের এম হচ্ছে 40, তার সাথে আছে কি এখানে 5 আছে। আচ্ছা, ইনটু 5 সমান পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা দেখতে পাচ্ছি 9.56 ইনটু 10⁻⁻⁴ মোলার। আচ্ছা 4 মোলার, আর আয়তন হচ্ছে 2.42 আর মিলিলিটারটাকে লিটারে নেওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ করতে হবে, ডিভাইডেড বাই নিচে কতটুকু ছিল, নিচে ছিল আমরা দেখতে পাচ্ছি 2, নিচে দেখতে পাচ্ছি 2। তো এই হচ্ছে প্রতি মিলিলিটার রক্তে ক্যালসিয়ামের অ্যামাউন্ট। যেহেতু ক্যালসিয়াম বের করতে বলছে, দেখো এই 5 মোল ক্যালসিয়াম অক্সালেট 5 মোল ক্যালসিয়াম থেকেই কিন্তু আসবে, ঠিক আছে? এই জন্য আমি ডিরেক্ট ক্যালসিয়ামটা লিখে দিছি। এই সূত্রের সৌন্দর্য আসলে এটাই, তুমি জাস্ট মোল সংখ্যাকে স্টয়কিওমেট্রিটা মিলিয়ে একটা থেকে আরেকটা তথ্য বের করে ফেলতে পারবা। আচ্ছা, ইনটু আমি এটা বসিয়ে দিই 9.56 ইন্টু 10⁻⁴ ইন্টু এই তো 2.42, আশা করি এটাও বুঝতে পারছো 2.42। বুয়েটে যখন তুমি পরীক্ষা দিতে বসবা অবশ্যই তুমি ঐকিক নিয়মে ম্যাথ করবা না, তাই না? এখানে 10 ml এর জন্য যদি লাগে চাইছে প্রতি মিলিলিটার রক্তে, সুতরাং তুমি এইখানে মুখে এটা করে ফেলো আর এখানে 2.42 বসায় দাও, কেউ কিচ্ছু বলবে না। ইন্টু 10⁻³ আর এখানে আমাকে আরো গুণ করতে হবে কি, এই তো 40 ইন্টু 5, এটাকেও গুণ করে ফেলতে হবে ইন্টু 5, আর ডিভাইড বাই নিচে কি আছে 2 আছে, তার মানে 2.31 ইন্টু 10⁻⁴, ডিরেক্ট তুমি এটা বসাই দিবা 2.31 ইন্টু 10⁻⁴ গ্রাম প্রতি মিলিলিটার রক্তে এতটুকু ক্যালসিয়াম উপস্থিত, একদম 10-এ 10 পেয়ে যাবে, ঠিক আছে? এবং বিক্রিয়া সমূহ দেখানো হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আসলে আমি বিগত বছরের প্রশ্নের মধ্যে খুব বেশি কঠিন প্রশ্ন আর পাইনি, বুঝতে পারছো? বিগত বছরের প্রশ্ন মানেই দেখবে যে সহজ, এগুলো পারবা, এগুলো আমরা ক্লাসে অনেকবার তোমাদেরকে সলভ করাই দিছি। কঠিন প্রশ্ন আসবে যখন আমার নিজের প্রশ্নগুলো তোমাদেরকে দিব, তখন দেখবা। আচ্ছা, একটু পরেই আসবে, দেখো একটু পরেই আসবে, এই প্রশ্নগুলো, ঠিক আছে? আচ্ছা, তো মিথাইল অরেঞ্জ নির্দেশক ব্যবহার করে 50 ml সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে এত ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। আচ্ছা, প্রশমন বিক্রিয়াটি লিখো ভাইয়া, এটা তো আসলে তোমাদেরকে অপমান করা হলো যদিও, তাও লিখি। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 মিলে কি হয়ে গেল, সোডিয়াম সালফেট আর হচ্ছে পানি, লিখে দিলাম। তারপরে কত মোল সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, আমাদের কাজ হবে জাস্ট এখানে 2 লাগবে, 2, তাহলে আমরা বলবো মোল নাম্বার অফ সোডিয়াম হাইড্রোক্সাইড বাই 2 সমান মোল নাম্বার অফ সালফিউরিক অ্যাসিড ডিভাইডেড বাই 1। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যাটা জানা থাকলেই হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে নির্দেশক ব্যবহার করে এত সেন্টিমিটার কিউব প্রশমিত করতে এতটুকু সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। তো সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা সমান ঘনমাত্রা ইন্টু আয়তন। তো এখানে ঘনমাত্রা কতটুকু দেওয়া আছে, 0.1 মোল পার লিটার, ডেসিমিটার কিউব মানে হচ্ছে লিটার। আর আয়তন কতটুকু দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 22.3 মিলিলিটার কিন্তু আছে, এটাকে লিটারে নিতে হবে, 10⁻³ লিটার। আমরা জানি সেন্টিমিটার কিউব মানেই কি মিলিলিটার। আচ্ছা, এখান থেকে আমরা বসিয়ে দেই, এখান থেকে বসিয়ে দিলে কি পাবো, 22.3 ইন্টু 10⁻⁴ মোল। আচ্ছা, এত মোল সালফিউরিক অ্যাসিড। সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে নির্ণয় করো। তো এখান থেকে আমরা জাস্ট কি করব, আমাদের স্টয়কিওমেট্রি যেটা আছে সেটাকে আমরা কাজে লাগিয়ে ফেলবো। সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই 2 সমান সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা তো আমরা পেয়ে গেলাম, ডিভাইড বাই 1 হবে 22.3 ইন্টু 10⁻⁵। তো বুঝতে পারছো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন দেওয়া আছে, তোমরা মোল সংখ্যাটা সহজেই ঘনমাত্রাটা সহজেই বের করে ফেলতে পারবা মোলারিটিতে। কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায় 1 মোল আয়োডিন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম আয়োডাইডের প্রয়োজন হবে? আচ্ছা, কপার সালফেট, ভালো কথা, মাধ্যম ছাড়া জারণ বিজারণ বুঝতে পারছো।
এর সাথে আমরা বিক্রিয়া করাচ্ছি পটাশিয়াম আয়োডাইডের। তোমরা জানো কপার এখানে +2 আর আয়োডিন এখানে -1। তো কপারের একটা অপশন হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করবে আর দান করতে পারবে না। তো ইলেকট্রন গ্রহণ করে কপার +1 হবে, +1, এবং এই জায়গাতে আয়োডাইড। তো দেখা যায় এটা ডাইমার তৈরি করে থাকে, Cu2I2। তাহলে এখানে আমাদেরকে দিতে হচ্ছে 2। ঠিক আছে, তারপর আমরা দেখলাম I- থেকে I2 তৈরি করবে। তো এখানে 2টা আয়োডিন চলে গেছে, এখানে 2টা আয়োডিন চলে গেছে, তো এখানে লাগবে 4। তাহলে আমরা দেখি 1 মোল আয়োডিন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম আয়োডাইডের প্রয়োজন হবে। আচ্ছা ভাইয়ারা খেয়াল করে দেখো, 1 মোল আয়োডিন তৈরি করতে আমাদের 4 মোল পটাশিয়াম আয়োডাইড লাগে, তাই না? তো 1 মোল আয়োডিন তৈরি করতে আমাদের লাগতেছে হচ্ছে 4 মোল পটাশিয়াম আয়োডাইড। তো তোমরা এখান থেকে বের করে ফেলবা 4 ইন্টু, এখানে অবশ্যই আয়োডিনের ইয়াটা দেওয়া থাকবে, আয়োডিনের যে ভর সেটা দেওয়া থাকবে। পটাশিয়ামের হচ্ছে তোমার 39, আর আয়োডিনের ভরটা আমি বের করে বলছি তোমাদেরকে। আয়োডিনের ভর আমরা সবাই জানি সেটা হচ্ছে 127 এত গ্রাম। তো এটা যখন তোমরা বসিয়ে দিবা তখন পেয়ে যাবা 664 গ্রাম, 664 গ্রাম। তো এইভাবেই তোমরা সহজেই বের করে ফেলতে পারবা। তো এখানে আমাদের প্রধান উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে এই রিঅ্যাকশনটা লেখা। এই রিঅ্যাকশনটা লিখতে পারাই সবচেয়ে চ্যালেঞ্জিং একটা কাজ। আচ্ছা, এই যে এখানে দেখো আর একটু টাফ প্রশ্নের কাছে যাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো বাংলা ইংলিশ মিলাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমরা কখনোই মনে করবে না যে ভাইয়া আপনি কি ইংলিশে কিছু পড়াচ্ছেন কেন, কারণ আইইউটি আছে, বিভিন্ন জায়গাতে আছে, অনেকে দেশের বাইরে পরীক্ষা দিতে যাবা। তো এটা তোমাদের জন্য মাস্ট। ইংলিশ বাংলা সায়েন্সের আসলে কোনো ভাষা হয় না, সায়েন্সের একমাত্র ভাষা হচ্ছে ম্যাথমেটিক্স আমরা যেটা বলি। তো তুমি ওই ম্যাথমেটিক্স করেই জাস্ট একটা অ্যান্সার বের করবে, এখানে বাংলা থাকুক ইংলিশ থাকুক যাই থাকুক। তো ইন্টারমিডিয়েট পাস করার পরে ইংরেজি খুব বেশি একটা কঠিন হওয়ার কথা না। দ্য মোল ফ্র্যাকশন অফ এ সলভেন্ট, দেখো একটা সলভেন্টের মানে দ্রাবকের অ্যাকুয়াস সলিউশনে, সলভেন্ট মানে এখানে ওয়াটার, বুঝতেই পারতেছো, ওয়াটারের মোল ফ্র্যাকশন ইন অ্যাকুয়াস সলিউশন অফ এ সলিউট, আচ্ছা, is 0.8. The molarity of the aqueous solution is, so the mole fraction of a solvent in aqueous solution। আচ্ছা, তো এই জায়গাতে যেটা হয়েছে, এই জায়গাতে এই টার্মটাতে একটু সমস্যা হয়ে গেছে। তো the mole fraction of a solventটাকে আমরা একটু কেটে দিচ্ছি, হ্যাঁ। The mole fraction in aqueous solution of a solute, একটা দ্রবের মোল ফ্র্যাকশন is 0.8। আচ্ছা, the molality of the aqueous solution is, এই aqueous সলিউশনের মোলালিটি বের করতে হবে। তো আমরা যদি সলিউটটার মোল ফ্র্যাকশন 0.8 ধরে কাজ করি তাহলে একরকম হবে, আর আমরা যদি সলভেন্টের খেয়াল করি, the mole fraction of a solvent in aqueous solution is, আচ্ছা ঠিক আছে আমরা সলভেন্টটা ধরে কাজ করি, সলভেন্ট একটু বেশি থাকে, তো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। আচ্ছা ওইটা একটু এক্সট্রা একটা লেখা আসছে, বুঝছো, টাইপিং মিস্টেক হয়ে গেছে, যাই হোক সমস্যা নাই। দ্য মোল ফ্র্যাকশন অফ এ সলভেন্ট ইন অ্যাকুয়াস সলিউশন ইজ কত? 0.8, খুব সহজ। দ্য মোলালিটি, এবার আমরা মোলালিটি বের করব। তো এখানে যেহেতু একটা সলভেন্ট হিসেবে পানি থাকবে, তাহলে পানি আর হচ্ছে আমাদের সলিউট দ্রব, তাহলে আমরা বাংলায় লিখে দিচ্ছি পানি আর হচ্ছে কি দ্রব। তো পানির অ্যামাউন্টটা হচ্ছে 0.8 মোল ফ্র্যাকশন, অর্থাৎ 80%। পানি আছে 80% আর দ্রব আছে বাকি 20%। তো বুঝতেই পারতেছো এটা খুবই একটা সহজ জিনিস। তাহলে আমাদের লাগবে হচ্ছে মোলালিটি। আমরা জানি ভাইয়ারা মোলালিটি হচ্ছে মোল নাম্বার আর হচ্ছে দ্রাবকের ভর। দ্রাবকের ভর কিসে থাকতে হবে? কেজিতে থাকতে হবে। তাহলে আমরা যদি মোল পার কেজি হিসেবে এটাকে প্রকাশ করি, অফ দ্য অ্যাকুয়াস সলিউশন ইজ, তাহলে কতটুকু আসবে? আমরা মোল ফ্র্যাকশন পেয়ে গেছি, মোল ফ্র্যাকশন অফ ওয়াটার, তার মানে টোটাল মোল নাম্বার হচ্ছে তোমার
আমরা যদি এটাকে 100 মোল ধরি, আর এখানে 80 মোল আছে আমাদের ওয়াটার। 80 মোল কি আছে? 80 মোল আছে আমাদের ওয়াটার। তো বুঝতেই পারছো 80 মোল যদি ওয়াটার থাকে, আর বাকি 20 মোল হচ্ছে আমাদের সলিউট। আচ্ছা, 20 মোল যদি সলিউট হয় তাহলে 80 মোল আছে আমাদের ওয়াটার। 80 মোল হচ্ছে ওয়াটার। তাহলে এটাকে আমরা 18 দিয়ে ভাগ করব, তাই না? গ্রামে পাবো, আর ইন্টু 10⁻³ করে দিলে আমরা কেজিতে পেয়ে যাব। দেখো এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমি আবার একটু বুঝাই দেই। যে তথ্য এখানে দেওয়া আছে সেই তথ্য অনুসারে আমরা যদি আগাই তাহলে কি পাবো? তাহলে আমরা পাবো যে 100 মোলের মধ্যে 20 মোল আছে আমাদের, 20 মোল আমাদের কি আছে? 20 মোল আছে আমাদের সলিউট বা দ্রব। তাহলে আমরা জানি মোলালিটি সমান দ্রব এর মোল সংখ্যা ডিভাইড বাই দ্রাবকের ভর কেজিতে। তাহলে মনোযোগ দাও, এখানে 20 মোল দেওয়াই আছে দ্রব, ডিভাইডেড বাই আমাদের দ্রাবক আছে কত বাকি? 80 মোল। 80 মোলকে আমাদের কি করতে হবে? 18 দ্বারা গুণ করতে হবে, গ্রামে পেয়ে গেলাম। তারপর 10⁻³ করলেই আমরা কেজিতে পেয়ে যাব। তার মানে উপরে হচ্ছে মোল, নিচে হচ্ছে কেজি, মোল পার কেজি আমরা পেয়ে গেলাম। দেখো কি সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে কখনোই মাথা গরম করা যাবে না। তাহলে আমরা পেয়ে গেলাম 80 ইন্টু 18, আর আমাদের 1000টা চলে যাবে উপরে, 10⁻³ আছে না, এটা চলে যাবে কোথায়? উপরে। তাহলে অ্যান্সার চলে আসছে 13.88। এই তো 13.88 মোলাল, এই ছোট হাতের এম, এই হচ্ছে আমাদের মোলালিটি এককে ঘনমাত্রা। তো বুঝতেই পারছো প্রশ্নটা খুবই ছোট, কিন্তু এর মধ্যে অনেক কিছু তোমাকে খুঁজে বের করে আনতে হবে। তো এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো দা মোল ফ্র্যাকশন অফ ইউরিয়া। আই হোপ এটা তোমরা নিজেরা করবা। এটা নিয়ে আমি আপাতত খুব বেশি একটা করব না, কারণ সেম একটা প্রশ্ন, প্রায় সেম একটা প্রশ্ন এটা। আচ্ছা, এইটাও হুম এইটা, আচ্ছা এটা আমি করে দিব। দেখো এই প্রশ্নগুলো আমি নিয়ে আসছি, সেম টাইপেরও আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা দেখো, হোয়াট ইজ দ্য মোলালিটি, এই তো মোলারিটি অ্যান্ড মোলালিটি of a 13% solution by weight W/W of sulfuric acid when with a density of 1.02 gram per milliliter. To what volume should 100 ml of the solution be diluted in order to prepare a 1.5 normal solution? আচ্ছা, তো আমরা শুরুতেই পেছন থেকে আগাই, এটাকে আমরা রেট্রোসিনথেটিক প্রসেস বলতে পারি। তো 1.5 নর্মাল সালফিউরিক অ্যাসিড, বুঝতেই পারছো আমরা জানি, আমরা যদি এটাকে মোলারিটিতে কনভার্ট করি, এই তো এখানে শুরুতেই আমাদের মোলারিটি চাইস, তাহলে আমরা এটাকে আমরা মোলারিটিতে কনভার্ট করতে পারি না, এটা একটু পরে, আমরা শুরুতে ওই মোলারিটিটাই বের করি। তার মধ্যে 13% সলিউশন আছে, 13% সলিউশন। এই 13% সলিউশনের মানে হচ্ছে 13% W/W, অর্থাৎ একটা কমার্শিয়াল সলিউশন। আচ্ছা, এর মধ্যে 100 গ্রাম সলিউশনের মধ্যে 13 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে আমরা লিখে দিচ্ছি 100 গ্রাম সলিউশন অর্থাৎ দ্রবণ, যার মধ্যে আছে 13 গ্রাম সালফিউরিক অ্যাসিড, 13 গ্রাম সালফিউরিক অ্যাসিড। এখন এখানে ডেনসিটি দেওয়া আছে এত, তাহলে আমাদের কাজ খুবই সহজ, আমরা মোলারিটি বের করে ফেলবো 10x ডিভাইডেড বাই m, এই সূত্র দিয়ে, তাই না? তোমরা যদি সূত্র ব্যবহার নাও করতে চাও, তোমরা এখান থেকে সলিউশনের ভলিউমটা বের করে ফেলো, তাই না? ভলিউম বের করার জন্য তোমাদের ডেনসিটি দেওয়াই আছে। আচ্ছা, আর সূত্র যেহেতু তোমাদেরকে আমরা পড়াইছি, ডিরেক্ট এই সূত্রটাই আমরা কাজে লাগাই দিই। তো 10 ইন্টু 13 ডিভাইডেড বাই 98, আর স্পেসিফিক গ্র্যাভিটি কত দেওয়া আছে? 1.02 এত মোলার। তো এখান থেকে আমরা মোলারিটি পাবো। আর আমরা যদি মোলালিটি বের করতে চাই, তাহলে তো খুবই সহজ। এই ক্ষেত্রে আমাদের কিছুই করা লাগবে না, উপরে আমরা কি করব? মোল সংখ্যাটাকে রাখবো 98 দিয়ে ভাগ করে, তাই না? আর নিচে থাকবে কেজি এককে আমাদের দ্রাবক। তো যেহেতু 100 গ্রাম সলিউশনের মধ্যে 13 গ্রাম বা সলিউট ছিল, তার মানে আমাদের সলভেন্ট বা দ্রাবক কতটুকু? 100 - 13,
অর্থাৎ 87 গ্রাম, যাকে আমরা কেজিতে নিতে হলে 10⁻³ করব। এই হচ্ছে মোল পার কেজি অর্থাৎ মোলাল। তাহলে এটা যখন তোমরা ক্যালকুলেটরে বসিয়ে দিবা তখন কিন্তু মোলালিটিটাও পেয়ে যাবা। আচ্ছা, এবার বলা হয়েছে কতটুকু পানি অ্যাড করলে এর ঘনমাত্রা এতটুকু হবে। তো বুঝতেই পারছো V1S1 = V2S2। এটা ব্যবহার করলেই তোমরা পেয়ে যাবা যে কতটুকু পানি ব্যবহার করলে ওটা কি হবে, 1.5 নর্মাল হবে। আচ্ছা, 1.5 নর্মাল মানে কিন্তু 3 মোলার। তো এখানে যেটা পাবা, এখানে 3 এর চেয়ে একটু বেশিই পাবা, অথবা কমও পেতে পারো। এখন আমরা কি করব, V1S1 = V2S2 ওই সূত্র বসায় দিলেই আমরা ওটা পেয়ে যাব। আচ্ছা, তো এটাকে আমরা বলি ল অফ ডাইলেশন বা লঘুকরণ সূত্র। এরপরের ম্যাথটা আমরা দেখি। ইন হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন হাইড্রোজেন পারঅক্সাইড অ্যাক্টস অ্যাজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতেছে কোন হাইড্রোজেন পারঅক্সাইডটা? আমরা জানি অক্সিডাইজিং এজেন্ট বা জারক যে ইলেকট্রন গ্রহণ করে। তো খেয়াল করে দেখো, এখানে তার -1, এইখানে -2, এখানে কিন্তু -2। আচ্ছা, তো এখানে আমরা একটু দেখি, এখানে -1। আচ্ছা, এই অক্সিজেনটা তো -2ই ছিল, আর এখানে 0। আচ্ছা, এখানে একটা বিষয় চলে আসে। তো আমরা এখানে দেখি -1, আর এই জায়গায় আর কোনো অপশন নাই, -2। অর্থাৎ দেখো, এখানে -1 থেকে একটাই অপশন আছে -2 তে যাওয়ার, তো -1 থেকে -2 হয়ে গেছে। এইখানেই সে একটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিডাইজিং এজেন্টের কাজ করল। আর উপরেরটাই আমি কেন বললাম না, একটু খেয়াল করে দেখো। আয়োডিন যেটা আছে, আয়োডিন হচ্ছে তোমার 0 ছিল, 0 থেকে -1 হয়েছে, অর্থাৎ আয়োডিন এখানে ইলেকট্রন গ্রহণ করছে, নট হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড সেখানে একটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার বি, অ্যান্সার বি। তারপর অক্সিডেশন স্টেট অফ সালফার ইন অ্যানায়ন্স, এই তো সালফাইট, তারপর হচ্ছে সালফার টেট্রক্সাইড, আর হচ্ছে সালফার ডাই S2O6। তো এইটার মধ্যে আমরা কি করব, অক্সিডেশন স্টেট বের করব। তো শুরুতেই দেখতে পাচ্ছ এই জায়গায় 3 × 6, 6 থেকে 2 গেলে থাকে +4, এটা হচ্ছে +4। 4 × 2 = 8, 8 থেকে 2 গেলে কত থাকে, 6 থাকে। তো দুইটা সালফারের জন্য 6, একটা সালফারের জন্য +3। এখানে 6 × 2 = 12, 12 থেকে যদি 2 যায় থাকে 10, দুইটা সালফারের জন্য 10, একটা সালফারের জন্য হচ্ছে +5। অর্থাৎ এই S2O4 এটা সবচেয়ে কম, তারপর হচ্ছে SO3, তারপর হচ্ছে S2O6। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এই দেখো আমরা পেয়ে গেলাম হচ্ছে এটা S2O4, SO3 আর হচ্ছে S2O6। অ্যান্সার হচ্ছে সি। এটা খুবই সহজ ছিল। Which of the following chemical reaction depicts the oxidizing behavior of sulfuric acid? সালফিউরিক অ্যাসিড কোনটাতে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে বা জারক হিসেবে কাজ করবে? আচ্ছা, আমরা জানি সালফিউরিক অ্যাসিড যখন জারক হিসেবে কাজ করবে, আমরা জানি জারক ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তো সালফার এখানে +6 ছিল, এই জায়গায় সালফার কত হয়ে গেছে, +4 হয়ে গেছে। অর্থাৎ এই জায়গায় সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো। তো হাইড্রোজেন আয়োডাইড ছিল -1, এখানে হয়েছে 0। আয়োডিন ইলেকট্রন দান করছে, আর সালফিউরিক অ্যাসিড ইলেকট্রন গ্রহণ করছে, সুতরাং প্রথমটাই মিলে গেছে। এরপর এটাতে দেখো, এখানেও +6 ছিল, এখানেও +6, সুতরাং এই দুইটা সেমই রয়ে গেছে, এখানেও +6, এখানেও +6 সেম রয়ে গেছে, ওটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা নাই। আচ্ছা, দেখি তো এই রিঅ্যাকশনটাতে কি বলা আছে। ফর দ্য রিঅ্যাকশন আয়োডাইড আর হচ্ছে ক্লোরেট, এদেরকে আমরা একটা অম্লীয় মিডিয়ামে রিঅ্যাকশন করলাম, তো এখান থেকে ক্লোরাইড তৈরি হইলো আর আয়োডিন তৈরি হইলো। তো কারেক্ট স্টেটমেন্ট আমরা একটু দেখি। স্টোয়াইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ বাইসালফেট ইজ 6, এটা ঠিক আছে কিনা? আয়োডাইড ইজ অক্সিডাইজড, এটা ঠিক আছে কিনা? সালফার ইজ রিডিউসড, আর ওয়াটার ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্টস, ঠিক আছে। ওয়াটার অবশ্যই এটা প্রোডাক্ট হবে, কারণ খেয়াল করে দেখো, ক্লোরিন ছিল +5 থেকে -1 হলো, অর্থাৎ ক্লোরিন সে 6টা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ তার তুল্য সংখ্যা 6। আয়োডিন সে একটা ইলেকট্রন দান করে, তার তুল্য সংখ্যা হচ্ছে 1। তো যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক, আর জারকের অক্সিজেন থেকেই মেইনলি কি তৈরি হয়, পানি তৈরি হয়। এখানে 3টা পানি তৈরি হবে, সুতরাং পানি একটা,
প্রোডাক্ট হবে। সালফার ইজ রিডিউসড, খেয়াল করে দেখি সালফার এখানে +6 ছিল, এখানেও +6, না ভাই সালফার রিডিউস হয় নাই, এটা ভুল। আয়োডিন ইজ অক্সিডাইজড, হ্যাঁ আয়োডিন একটা ইলেকট্রন দান করছে অর্থাৎ সে অক্সিডাইজড হয়েছে। স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ বাইসালফেট এটা হচ্ছে 6, আমরা খেয়াল করে দেখি আয়োডিন এখানে 6 হবে। আয়োডিন যদি এখানে 6 হয় তো এইখানে হবে 3, আচ্ছা আর এর হচ্ছে 1। তো 3টা অক্সিজেনের জন্য ভাইয়েরা দেখো 3টা পানি তৈরি হলো, যার জন্য আমাদের 6টা H+ লাগছে। তাহলে 6টা H+ কোথা থেকে আসবে? 6টা H+ এই 6টা সালফিউরিক অ্যাসিড থেকে আসবে। তো 6টা সালফিউরিক অ্যাসিডের জন্য 6টাই বাইসালফেট তৈরি হবে। সুতরাং স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট +6 ওইটাও ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল এ, বি এবং ডি। আচ্ছা তাহলে ওকে, তাহলে তোমাদের জন্য বেশ ভালো আরেকটা প্রশ্ন চলে আসলো সামনে। দেখো, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স দ্য ফলোয়িং রিঅ্যাকশনস। তো এখানে কি বলা আছে দেখো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটা লেড ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। এখন বিক্রিয়া করে দেখা গেল পারম্যাঙ্গানেট আয়ন তৈরি করলো এবং পানি তৈরি করলো। তো এখানে অবশ্যই আরো কিছু প্রোডাক্ট তৈরি হবে যাদেরকে আমাদের লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজ +2 থেকে কত হয়ে গেছে, 8 + 7 হয়ে গেছে। অর্থাৎ এই জায়গায় ম্যাঙ্গানিজ ইলেকট্রন দান করছে, তাই না? এই জায়গায় ম্যাঙ্গানিজ কি করলো, ইলেকট্রন দান করলো, মাইনাস হয়ে গেল। আচ্ছা কয়টা দান করলো? সে 5টা ইলেকট্রন দান করলো। আচ্ছা এর তুল্য সংখ্যা হচ্ছে 5। তারপরে লেড এখানে ছিল +4, তো এই জায়গায় কেউ দান করলে অবশ্যই লেড ইলেকট্রন গ্রহণ করবে। তো লেড এখানে হয়ে যাবে +2, লেড হয়ে যাবে +2। আচ্ছা তাহলে আমরা দেখলাম পিবি +2। আর তৈরি হলো পানি, অবশ্যই পানি তৈরি হয় জারক থেকে। পানি তৈরি হয় কোথা থেকে? পানি তৈরি হয় জারক থেকে, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক, অর্থাৎ PbO2 এ হচ্ছে আমাদের জারক। +4 থেকে +2 হলো, যেহেতু এর তুল্য সংখ্যা হচ্ছে 5, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, তো এইখানে আমরা দিব 2, এইখানে আমরা দিব 5। তো খেয়াল করে দেখো 5 দুগুণে 10টা অক্সিজেন এখানে আছে, তো এই 10টা অক্সিজেন থেকে কিন্তু 10টাই পানি তৈরি হবে। সুতরাং আমাদের আপাতত আর কোনো চিন্তার বিষয় দেখছি না। 10টা পানি তৈরি হলো, 10টা পানি তৈরি হওয়ার জন্য আমাদের 10 দুগুণে 20টা লাগবে, কি 20টা লাগবে H+। তো আমরা 20 সংখ্যক H+ কে দিয়ে দিলাম। তো এই জায়গায় এই স্টয়কিওমেট্রিক রেশিও সহকারে এটার যে কমপ্লিশন, রিঅ্যাকশন কমপ্লিশন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো, খেয়াল করে দেখবা যে 5 দুগুণে 10টা অক্সিজেনের মধ্যে মেবি এখানে 4টা অক্সিজেন চলে গেছে। তো এখানে আমি যদি এই কাজ করি, এখানে তো ম্যাঙ্গানিজ হচ্ছে 2টা, তাই না? তো এখানে 4 দুগুণে 8টা অক্সিজেন চলে গেছে, তাহলে অক্সিজেন থাকবে আর 2টা। অক্সিজেন যদি 2টা থাকে তো এখানে আমাদের পানি তৈরি হবে বাকি 2টা। 2টা পানি তৈরি হলো, 2টা পানির জন্য H+ কয়টা লাগে? H+ লাগে হচ্ছে আমাদের 4টা। এই আচ্ছা এরপরে আরো বেশ কিছু রিঅ্যাকশন আছে, এবং আজকের এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই না? তো আশা করি এই পর্যন্ত আমি যা যা বুঝাইছি মোটামুটি তা বুঝতে পারছো। এরপর ইনশাল্লাহ পার্ট 2-তে যে আমরা বাকি কোশ্চেনগুলো সলভ করব, এবং বাকি কিন্তু আরো অনেকগুলো সুন্দর সুন্দর প্রশ্ন আছে, এবং এই প্রশ্নগুলো সলভ করলে তোমরা আসলে বুঝতে পারবা যে কিভাবে এই রিঅ্যাকশন তোমার কেমিস্ট্রির এই চ্যাপ্টারের অ্যাডভান্সড কঠিন প্রশ্নগুলো সলভ করতে হয়। তাইলে এর পরের লেকচারটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।